সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9টা, আর 9টার মধ্যেই কিন্তু আমার স্নান করাও হয়ে গেছে। আসলে এই গরমে না আর বেলার দিকে স্নান করতে ইচ্ছে করে না, মনে হয় যত তাড়াতাড়ি স্নান করতে পারি ততই ভালো। ঘুম থেকে উঠে বেশি কিছু তো কাজ থাকে না, কোনো দিন হয়তো ঘরটা ঝাড় দেওয়া থাকে, কোনো দিন থাকে না। যেদিন থাকে সেদিন ঘরগুলো ঝাড় দিয়ে একেবারে স্নান করে নিই, আর যেদিন থাকে না সেদিন ঘুম থেকে উঠে সোজা ব্রাশ করে একসাথে স্নানটাও করে নিই। আর এতে কিন্তু শরীর মন মেজাজ সব কিছু ভালো থাকে। স্নান করে এসেই একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে ভাবলাম জানালাটা লাগিয়ে দিই, কারণ ওই 10টার দিকে এই ঘরটাতে এত গরম হয়ে যায়, যদি জানালাগুলো খোলা থাকে তাহলে ওই গরম হাওয়াটা তো রুমের মধ্যে আসে, যার কারণে চেষ্টা করি ওই 8:30 9টার মধ্যে জানলাটা লাগিয়ে দেওয়ার জন্য। তো আমি ফ্রেশ হওয়ার সাথে সাথেই জানালাটাও লাগিয়ে দিলাম। আর একেবারে এসে দেখি ভাতটা হয়ে গেছে, শাশুড়ি মা গ্যাসটা বন্ধ করে রেখেছে, আমি এসে এখন ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, বলো তো, এই প্রেগনেন্সি চলাকালীন আমার মতো বাড়িতে সব কাজ কে কে করো? যারা আমার ডেলি ভিউয়ার্স তারা তো জানোই সকাল থেকে আমার বাড়িতে ঠিক কতটা কাজ থাকে। এই প্রেগনেন্সি অবস্থাতেও কিন্তু আমি চুপটি করে বসে থাকিনি, শরীর যতটুকু সাথ দিয়েছে ততটুকু কিন্তু আমি বাড়ির সমস্ত কাজ করে নিই। তো আমার মতো তোমরা কে কে আছো যে প্রেগনেন্সি অবস্থাতেও বাড়ির সমস্ত কাজ করছো? এতে হয়তো ভিডিওগুলো দেখলে অনেকেই ভাববে যে প্রেগনেন্সি অবস্থাতে শ্বশুরবাড়ির মানুষজন কেমন যে এত কাজবাজ করাচ্ছে। আসলে কেউ কাজবাজ করায়নি, নিজের ইচ্ছে মতোই কিন্তু আমি সব কিছু করি। আমার মনে হয় এই প্রেগনেন্সিতে হয়তো এখনকার দিনে সবাই বলে যে রেস্টে থাকতে হয়, তুমি যত রেস্টে থাকবে ততই ভালো, তবে আমি মনে করি একদমই না। তোমার শরীর যতটুকু সাথ দেবে, তুমি যদি টুকিটাকি কাজবাজ করো তাহলে দেখবে শরীরের মুভমেন্টগুলো তুমি বুঝতে পারবে। আর এই প্রেগনেন্সি অবস্থাতে যদি সবসময় বাড়িতে বসেই থাকো, খাও দাও আর ঘুমাও, তাহলে কিন্তু শরীরটাও অনেকটা খারাপ হয়ে যাবে। একটা জিনিস লক্ষ্য করবে, আগেকার দিনের মা ঠাকুমাদের তাদের কিন্তু সবারই নর্মালে বাচ্চা হতো, তাদের কিন্তু সিজার জিনিসটা ছিলই না। অনেকের তো আবার বাড়িতেই বাচ্চা হয়ে যেত। তো সেখানে এখনকার দিনের কিন্তু প্রত্যেকটা মেয়েরই সিজার হচ্ছে। কেন জানো? এই রেস্ট নেওয়ার কারণে। তবে আমি এটা বলছি না যে তোমার শরীর সাথ দেবে না অথচ তুমি বাড়ির সব কাজ করবে, এমনটা নয়। যদি তোমার শরীর সাথ দেয়, তোমার যদি মনে হয় যে না এই কাজটা আমার দ্বারা হবে বা এই কাজটা করতে আমি পারবো, তবেই আমি বলবো তুমি সে কাজটা করো। তাছাড়া কিন্তু নয়। এইদিকে তোমার শরীর সাথ দেবে না অথচ তুমি কাজগুলো করবে, এতে কিন্তু হিতের বিপরীত হবে। তাই আমি সবসময় একটাই কথা সবাইকে বলি, যতটুকু শরীর সাথ দেবে ঠিক ততটুকুই সমস্ত কাজ করে নেবে। তবে এমনটাও নয় যে তুমি 24 ঘন্টা কাজ করবে, তার মাঝে তোমাকে রেস্টও নিতে হবে। আমি যেমন ধরো যেদিন সম্ভব হয়, মানে শাশুড়ি মা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় তাহলে তুমি সকালের বাসি কাজগুলো করে নেয়, আর যেদিন আর কি ওনার ঘুম থেকে উঠতে লেট হয় সেদিন আমি যেমন ওপরের সমস্ত রুম ঝাড় দিয়ে দিই, কোনো দিন হয়তো নিচের সমস্ত রুম মুছে দিলাম। তারপরে এই যেমন ধরো যেদিন শ্বশুর মশাই সম্ভব হয় না, আমি কিন্তু নিজের ড্রেসটা নিজেই কেচে নিই। তারপরে যেমন ধরো রান্নাবান্নার ক্ষেত্রে বলতে পারো যেদিন আমার ইচ্ছে হয়, শরীর ভালো থাকে, সেদিনে কিন্তু রান্না করি। তাছাড়া এমনটা নয় যে প্রত্যেক দিন রান্না করি। আসলে এই গরমে তো প্রত্যেক দিন শরীরটা আর ভালো থাকে না, কোনো দিন খারাপ কোনো দিন ভালো। তো যেদিন ভালো থাকে সেদিন যেমন রান্না করে নিই। তারপরে যেমন ধরো এই সবজি কাটা, তারপরে বাসন ধোয়া, মানে বেশি না বাসন ধুই, এখন তার বসে বাসন ধুতে পারি না। তাছাড়া বাকি যেমন রুম পরিষ্কার করা, এই ফার্নিচার মোছা, বাকি যা কিছু ঘরের কাজ থাকে সব কিন্তু আমি করে নিই। আমি কিন্তু চুপটি করে বসে থাকি না, আবার বসেও থাকি যখন কাজবাজ হয়ে যায় তখন যেমন একটু রেস্ট নিয়ে নিই, একটু চুপটি করে বসে থাকি বা শুয়ে থাকি। মানে আমার শরীর যতটুকু সাথ দেয় আমি ততটুকু কাজ করি। তোমাদেরকেও আমি বলবো, অনেকেই বলো যে দিদি ভাই জানো তো আমার কাজ করতে খুব ভয় লাগে, তবে তোমাকে দেখে অনেকটাই মনের সাহস পাই, তাই আর কি করতে পারছি। তো সব দিকে আমি একটাই কথা বলবো, মনের সাহস রেখে শরীর সাথ দিলে অবশ্যই কিন্তু বাড়ির কাজটা করো। এতে তোমার শাশুড়ি মায়েরও ভালো হবে, হাতে হাতে কাজটাও হয়ে যাবে, আর দ্বিতীয় কথা তোমারেরও শরীর ভালো থাকবে।
যত কাজবাজ করবে তত কিন্তু জানবে শরীর ভালো থাকে, যত শুয়ে বসে থাকবে তত কিন্তু শরীরে নানান দিক থেকে প্রবলেম দেখা দেবে। সেখানে আমি বলবো যতটুকু শরীর সাথ দেবে ততটুকু কাজবাজ করে নেবে। আমি কিন্তু ওইদিকে সবজি টবজি কেটে একেবারে ধুয়ে রেখে দিয়ে এসেছি, শাশুড়ি মা যখন সময় হবে করে নেবে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছে, 4টে লস্যি নিয়ে এসেছে, কারণ আমি তখন কোল্ড ড্রিঙ্কস বা কোনো ড্রিঙ্কস খেতে পাবো না, তার জন্য শ্বশুরমশাই বললো লস্যি নিয়ে আয়, লস্যিটা তো খেতে পাবে। তো এদিকে 4টে লস্যি নিয়ে এসেছে আমাদের 4 জনের জন্য। আর আমার যেহেতু ফলটা শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে না অন্য কিছু আর ফল খেতে ইচ্ছে করছে না, তাই দেখো ওকে বলেছিলাম মৌসম্বি নিয়ে আসতে। আর এই মৌসম্বির রসটা খাওয়া কিন্তু খুবই ভালো, তোমাদেরকে আমি বলবো যারা খাও না অবশ্যই কিন্তু খেও। তো বন্ধুরা, সকালে টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে টিফিনে খেয়েছিলাম গরম ভাত আর আলু সেদ্ধ। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, এরপর ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করতে। এখন বাজে তোমার 10:36, তো প্রায় 11:15 মতো বেজে গেছে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর রান্না বলতে ভাতটা তো হয়ে গেছে, আর এদিকে আমার শাশুড়ি মা চাপি বানাচ্ছে খেরো আলু দিয়ে একটা সবজি, আর এরপর আমি মাছের ঝোলটা করে নেবো। আর তারপর জানি না কী হবে। তো চলো ঝটপট করে মশলাগুলো বেটে নিই, আর তাকে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। বাড়িতে যখনই মাছ আর ডিম হয় আমার হাজব্যান্ড বলে রান্নাটা তুমি করো, কারণ ওর আমার হাতে মাছের ঝোল আর ডিমের ঝোলটা খেতে ভালো লাগে। আর মাংস হলে কিন্তু আমার শাশুড়িমাই করে, কারণ সত্যি বলতে উনি মাংসটা দারুণ রান্না করে। তো এদিকে মাছের ঝোল হবে, যার কারণে আমি ভাবলাম আগে সব কিছু রেডি করে নিই তারপরে করব, কারণ হাতের সামনে যদি সব কিছু রেডি থাকে তাহলে রান্নাটা করতে বেশি সময় লাগে না। আর যদি সব কিছু জিনিসপত্র হাতের সামনে না থাকে তাহলে দেখবে জোগাড় করতে করতে সময় চলে যায়। তো এদিকে আদা আর টমেটো লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, তারপর এরপর রান্নাটা আমি শুরু করে দেব। প্রত্যেকটা মেয়েরই কথা বলছি, আমরা কিন্তু মেয়েরা তখনই পরিপূর্ণভাবে সম্পূর্ণ হই যখন আর কি আমরা মা হতে পারি। মা হতে না পারলে যে কি কষ্ট লাগে সেইটা ওই মেয়েটাকে জিজ্ঞেস করো যে আর কি মা হতে পারেনি, তার মনে যে কষ্ট ব্যথা সেটা একমাত্র সেই বুঝে। উপরন্তু যদি শ্বশুর ঘরের সাপোর্ট না পায়, নিজের হাজব্যান্ডের সাপোর্ট না পায়, তাহলে যে সেই মেয়েটার অবস্থা কি হয় মানে সত্যি ধারণাও করতে পারি না। তো আমি একটাই কথা বলবো, একটা মেয়ে তখনই সম্পূর্ণ হয় যখন সে মা হতে পারে। আর এই মা হওয়ার আনন্দটা যে ঠিক কতখানি সেটা কিন্তু মানে কোনো জিনিসের সাথে তুলনা করা যায় না। হয়তো মানি শরীরের দিক থেকে অনেকটা কষ্ট হয়, কষ্ট হলেও কিন্তু সব কিছু সহ্য করে নেওয়া যায়। তো যাই হোক, মানে মনে একটা আলাদা রকমই আনন্দ হচ্ছে, আর এই আনন্দটাই কিন্তু মনে অনেকখানি জোর দেয় সব কিছু সহ্য করার জন্য। যখন রাতে ঘুম হয় না বা শরীরে নানান দিক থেকে কষ্ট হয়, যখন দরজা বন্ধ করে নিজেই ঘরে বসে কাঁদি শরীরের সমস্যার জন্য, তখন যখন আমার বাবু নাড়াচাড়া করে তখন ওর নড়াচড়া দেখেই কিন্তু বিশ্বাস করবে না সব কিছু কষ্ট যেন এক নিমেষে ভুলে যাই। তবে জানি না কখন ওর মুখটা দেখব। অনেকেই বলে সিজারের কষ্টটা নাকি অনেক কষ্ট, কিন্তু যখন নিজের বাচ্চাকে হাতের সামনে দেখি তখন কিন্তু সব কষ্ট ভুলে যায়, মানে আর কি ভুলে যাই। তো সে আর কি অপেক্ষায় আছি কখন আমি আমার বাবুকে দেখব চোখের সামনে। আমি যেই জিনিসগুলো অনুভব করি আর অনুভব করার সাথে সাথে তোমাদের সাথে যে শেয়ার করি, আমার মতন কি তোমাদেরও এই জিনিসগুলো মনে হয়? যত কষ্ট হচ্ছে হোক না কেন, যখন নিজের সন্তানের নড়াচড়া পাই বা যখন বুঝতে পারি তখন কিন্তু সব কষ্ট যেন এক নিমেষে ভুলে যাই। তোমাদেরও কি আমার মতন এই জিনিসটা হয়? তবে জানো তো, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যখন আর কি বাবু নড়াচড়া করে আমি না প্রত্যেকবার ভাবি যে এই জিনিসটা আমি তো ফিল করি, আমার হাজব্যান্ডকে এই জিনিসটা আমি ফিল করাবো। তো জানো তো, ওর হাতটা যখনই পেটের মধ্যে দিই, জানি না কেন আমার বাবু একদমই নড়াচড়া করে না। আসলে এখন 6 মাস চলছে, তো আমি সবাইকে জিজ্ঞেস করলাম, বলছে 6 মাসে খুব একটা নড়াচড়া করে না, মিনিমাম 7 মাসের পর থেকেই বুঝতে পারবি নড়াচড়াটা। তো আমার না খুব ইচ্ছে আছে, আমি তো ফিল করছি, আমার সাথে সাথে আমি আমার হাজব্যান্ডকে এই জিনিসটা ফিল করাবো।
ওরও খুব ইচ্ছে জানো তো। তবে যাই হোক, দেখা যাক কবে ওকে ফিল করাতে পারি যে ওর সন্তান নড়াচড়া করছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরও কি আমার মতন এই জিনিসটা মনে হয়? কখন তোমাদের হাজব্যান্ডকে এই জিনিসটা ফিল করাবে, বা এই জিনিসটা ফিল করার মধ্যে যে একটা আনন্দ, সেটা তোমার হাজব্যান্ডকেও তুমি দিতে চাও? তোমাদেরও কি আমার মতন মনে হয়? এইদিকে দেখো, আমার শাশুড়ি মা অনেক ধরনের আচার করে রেখেছে, তো ভাবলাম সেগুলো একটু রোদে দিয়ে দিই, তাই আর কি রোদে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি এখন শুয়ে পড়বো, যেহেতু সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, তাই আর কি একটু রেস্ট নেব। আর শরীরটা ভালো লাগছিল না, গরম তো করছিলই, তাছাড়াও ভালো লাগছিল না, তো ভাবলাম একটু শুয়ে পড়ে যাই। তো এই যে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তারপরে এখন আমি শুয়ে পড়েছি। আর তারপরে সকালে যেহেতু একটা চাদর জলকাচা করেছিলাম, মানে এই চাদরটা আমাদের রুমেই পাড়া থাকে, কিন্তু এখন তো গরমে মানে খুব ঘাম হচ্ছে, তো যার কারণে পিঁপড়ে লাগছিলো এক দুটো। তো আমার শাশুড়িমা বললে, একটা কাজ কর, এটা জল কাচা করে দে, তাহলে দেখবি পিঁপড়েটা লাগবে না। জল কাচা করে সোজা উপরে মেলে দিয়ে এসেছিলো আমার শ্বশুর মশাই। তো এখন এই চাদরটাই পেরে নেব। আর আমি জানো তো চাদর পাড়তে খুব একটা পারি না, কেন জানি না, আমার ওই চারকোণ সমানভাবে টান টান হয় না। আর চাদর যদি চারকোণ সমানভাবে টান টান না হয়, তাহলে কি আর ভালো লাগে বলো? তবে কি আর করা যায়, যেটা পারি সেটাই করতে হবে, কাউকে আর ডিস্টার্ব করলাম না ডেকে পড়ে। তাছাড়া কিন্তু আমার শাশুড়ি মা দারুণ চাদর পাতে, মানে চারকোণ পুরো টান টান হয়ে থাকে। যাই হোক, যেটা পারি সেটাই তো করতে হবে। তো এখন এই যে চাদরটা পেতে নিচ্ছি। আর কি মারাত্মক পরিমাপে যে গরম লাগছিল, সেটা আর বলে বোঝানোর মতো না। তো আমাদের এখানে যেমন 44 ডিগ্রি গরম চলছে, তোমাদের ওখানে কোথায় কেমন গরম চলছে অবশ্যই জানিও। আর তোমাদের ওদিকে কি বৃষ্টি ফিষ্টি হচ্ছে, তাহলেও কিন্তু জানিও। আমাদের ওদিকে বৃষ্টির তো কোনো নাম চিন্তা নেই। তো তোমাদের ওদিকে যদি বৃষ্টি হয়ে থাকে, যদি বৃষ্টি শুনি, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। কেউ তো শান্তিতে আরাম পাচ্ছে, তাই না? তো এদিকে দেখো চাদরটা ঝাড়া হয়ে গেছে, বালিশগুলো রেখে দিলাম, আর তার মধ্যে দুপুরে খাবার খেতে বসে গেছি। আর এদিকে ভাত, খেরো আলু ছোলা দিয়ে একটা সবজি, শসা, আমের চাটনি, ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, আর টমেটোর চাটনি। এই ছিল আজকের মেনু। তাহলে ভিডিওটা এত দূরেই রাখলাম। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।